আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বড় বড় কোম্পানিগুলো, মানে যেগুলোর নাম আমরা সবসময় শুনি, সেগুলোর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? আজ আমরা ঠিক সেই গল্পটাই দেখব। কিভাবে একটা ছোট্ট আইডিয়া থেকে ধাপে ধাপে টাকা তুলে একটা কোম্পানি শেয়ার বাজারে চলে আসে। চলুন এই দারুণ অর্থনৈতিক জার্নিটা শুরু করা যাক। একটু ভাবুন তো, মাথায় আসা একটা সাধারণ টি-শার্ট বানানোর আইডিয়া, সেটা কিভাবে একটা কোটি কোটি টাকার কোম্পানিতে পরিণত হতে পারে। এই পুরো জার্নিটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু একটা কোম্পানির টাকা তোলার বা ফান্ডিংয়ের মূল ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একজন উদ্যোক্তাকে নিয়ে। তার মাথায় একটা বেশ সহজ কিন্তু দারুণ আইডিয়া। এমন টি-শার্ট বানানো হবে যা দেখতেও স্টাইলিশ, আবার অর্গ্যানিক কটন দিয়ে তৈরি, মানে পরিবেশের জন্যও ভালো। তার মনে একদম গেঁথে গেছে যে এই আইডিয়াটা মার্কেটে সাড়া ফেলবেই। কিন্তু শুধু দারুণ আইডিয়া থাকলেই তো আর চলে না, তাই না? যে কোনো নতুন ব্যবসার মতোই তার সামনেও প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল টাকা। স্বপ্নটাকে সত্যি করার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা আসবে কোত্থেকে? এটাই ছিল আসল প্রশ্ন। আর এখানেই গল্পে একটা নতুন মোড় আসে। যখন কোনো বড় বিনিয়োগকারী পাওয়া যায় না, তখন এমন কিছু মানুষ এগিয়ে আসেন যারা আইডিয়ার থেকেও বেশি বিশ্বাস করেন উদ্যোক্তার ওপর। চলুন দেখি ব্যবসার প্রথম এবং সবচেয়ে দরকারি টাকাটা এলো কোথা থেকে। উদ্যোক্তা কি করলেন? তিনি তার দুই বন্ধুকে আইডিয়াটা খুলে বললেন, আর শুধু ভরসার ওপর ভিত্তি করে তাদের বিনিয়োগ করতে রাজি করালেন। এই বন্ধুরাই হলেন কোম্পানির প্রথম অ্যাঞ্জেল ইনভেস্টর, মানে বলতে পারেন তারা প্রমোটরের মতোই ঝুঁকি নিলেন, কারণ ব্যবসাটা তো তখনও খাতায় কলমেই আছে। তাহলে এই অ্যাঞ্জেল ইনভেস্টর জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, অ্যাঞ্জেল ইনভেস্টর হলেন এমন একজন যিনি একটা নতুন ব্যবসার একদম শুরুর দিকে, মানে অঙ্কুরোদ্গম পর্যায়ে টাকা যোগান দেন। তাদের বিনিয়োগটা হয় মূলত বিশ্বাসের ওপর, তাই ঝুঁকিটাও থাকে সবচেয়ে বেশি। আমাদের গল্পে সেই উদ্যোক্তা আর তার দুই বন্ধু মিলে জোগাড় করলেন মোট ৫ কোটি টাকা। এই যে একদম প্রথম ধাপের মূলধন, এটাকে বলা হয় সিড ফান্ড। ঠিক যেমন বীজ বা সিড থেকে গাছ জন্মায়, এই টাকাটা দিয়েই ব্যবসার চারাটা পোতা হয়। সংক্ষেপে বলতে গেলে, সিড ফান্ড হল একটা ব্যবসা শুরু করার জন্য একদম প্রাথমিক মূলধন। এই টাকাটা সাধারণত অ্যাঞ্জেল ইনভেস্টর বা উদ্যোক্তারা নিজেরাই দেন, যাতে ব্যবসার চাকাটা অন্তত ঘুরতে শুরু করে। আচ্ছা, এবার চলুন গল্পে ২ বছর ফাস্ট ফরওয়ার্ড করা যাক। ব্যবসাটা বেশ ভালোই চলছে, আর তার সাফল্যই যেন বলছে এবার আরও বড় হওয়ার সময় হয়েছে। আর বড় হতে গেলে তো আরও টাকা লাগবে। ব্যবসাটা যাকে বলে হিট, টি-শার্টগুলো দারুণ জনপ্রিয় হয়ে গেছে। এখন একটা বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাতে হবে, সাথে কয়েকটা নতুন দোকানও খুলতে হবে। এর জন্য দরকার ৬০ কোটি টাকা। এখন অ্যাঞ্জেল ইনভেস্টরদের পক্ষে তো আর এত টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে। তাই তারা গেলেন একজন পেশাদার বিনিয়োগকারীর কাছে। এদেরকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা সংক্ষেপে ভিসি। আর এই যে দ্বিতীয় ধাপের ফান্ডিং, এটার একটা নাম আছে, সিরিজ এ ফান্ডিং। তাহলে এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসিরা কারা? এরা হলো পেশাদার বিনিয়োগকারী বা বড় বড় ফার্ম, যারা খুব সম্ভাবনাময় কোম্পানিতে শেয়ারের বিনিময়ে টাকা লগ্নি করে। তবে এরা কিন্তু শুধু টাকাই দেয় না, নিজেদের অভিজ্ঞতা আর নেটওয়ার্ক দিয়ে ব্যবসাকে বড় হতেও সাহায্য করে। আর হ্যাঁ, অ্যাঞ্জেলদের চেয়ে অনেক বেশি টাকা বিনিয়োগ করে। গল্পে আরও ৩ বছর কেটে গেল। কোম্পানিটা এখন অসাধারণভাবে সফল। তাদের প্রোডাক্ট মার্কেটে ছেয়ে গেছে, লাভও হচ্ছে প্রচুর। তাই ম্যানেজমেন্ট এবার আরও বড় কিছু করার পরিকল্পনা করছে। যখন কোনো কোম্পানি ব্যবসাকে বড় করার জন্য বিশাল অঙ্কের খরচ করে, ধরুন নতুন ফ্যাক্টরি তৈরি করা বা অনেকগুলো নতুন দোকান খোলা, সেই খরচটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স। এটা আসলে কোম্পানির ভবিষ্যতের জন্য একটা বড়সড় বিনিয়োগ। এবার আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যখন বিনিয়োগের অঙ্কটা আগের সব পর্যায়কে ছাড়িয়ে যাবে। আর এখানেই গল্পে এন্ট্রি নিচ্ছে প্রাইভেট ইকুইটি। কোম্পানির বয়স এখন ৮ বছর। তাদের স্বপ্ন এখন শুধু কয়েকটা শহরে আটকে থাকা নয়, বরং সারা দেশে ছড়িয়ে পড়া। শুধু টি-শার্ট নয়, তারা এখন ফ্যাশন অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, এমনকি পারফিউমও বানাতে চায়। এই বিশাল প্ল্যান সফল করতে দরকার ৬০ কোটি টাকা। এই যে এত বড় একটা অঙ্ক, এটা কোনো সাধারণ ভিসির পক্ষে দেয়া বেশ কঠিন।
এখানে এগিয়ে আসে একটা প্রাইভেট ইকুইটি বা পিই ফার্ম। এদেরকে অনেকটা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের বড় ভাই হিসেবে ভাবতে পারেন, কারণ এরা অনেক বড় মাপের বিনিয়োগ করে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, একদম শুরুতে আইডিয়া পর্যায়ে ছোট বিনিয়োগ আর সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আসেন অ্যাঞ্জেল ইনভেস্টররা। এরপর ব্যবসা যখন একটু বড় হতে শুরু করে, তখন মাঝারি আকারের বিনিয়োগ আর উচ্চ ঝুঁকি নেন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা। আর সবশেষে কোম্পানি যখন একটা পোক্ত অবস্থায় পৌঁছে যায়, তখন তুলনামূলক কম ঝুঁকিতে সবচেয়ে বড় বিনিয়োগটা করে প্রাইভেট ইকুইটি ফার্মগুলো। চলুন কোম্পানির এই পর্যন্ত যাত্রার টাইমলাইনটা একবার ঝালিয়ে নিই। ০ বছরে সিড ফান্ড ছিল ৫ কোটি। দ্বিতীয় বছরে এলো সিরিজ এ ফান্ডিং ৭ কোটি। এরপর ব্যবসার আরও উন্নতির জন্য পঞ্চম বছরে সিরিজ বিতে এলো ১০ কোটি। আর অষ্টম বছরে সারা দেশে ছড়ানোর জন্য সিরিজ সিতে প্রাইভেট ইকুইটির কাছ থেকে এলো বিশাল ৬০ কোটি টাকা। প্রতিটি ধাপে কোম্পানি বড় হয়েছে আর বিনিয়োগও বেড়েছে। কি দারুণ একটা জার্নি, তাই না? এবার গল্পের চূড়ান্ত পর্যায়। কোম্পানির লক্ষ্য এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছানো, আর এর জন্য দরকার এক বিশাল পদক্ষেপ। প্রাইভেট ইকুইটির বিনিয়োগের ৫ বছর কেটে গেছে। কোম্পানির চূড়ান্ত লক্ষ্য এখন ব্র্যান্ডটাকে একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। আর এর জন্য যে ক্যাপেক্স দরকার, তা এক কথায় বিশাল, ২০০ কোটি টাকা। এত বিশাল পরিমাণ টাকা কোনো একটা পিই বা ভিসি ফার্মের থেকে জোগাড় করা প্রায় অসম্ভব। তাই কোম্পানি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা এবার প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে, মানে পাবলিকের কাছে তাদের শেয়ার বিক্রি করবে। আর এই প্রক্রিয়াটারই একটা খুব পরিচিত নাম আছে, ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও। যখন একটা প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো জনগণের কাছে স্টক বা শেয়ার বিক্রি করে, তখন সেটা একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত হয়। এটাই হলো একটা আইডিয়া থেকে আইপিও পর্যন্ত পৌঁছানোর ফাইনাল স্টেপ। কিন্তু পাবলিক হওয়া ব্যাপারটা কিন্তু অনেকগুলো বড় বড় প্রশ্ন তুলে দেয়। যেমন, কোম্পানিগুলো পাবলিক হয় কেন? আরও আগে কেন আইপিও করে না? আচ্ছা, তাহলে যে পুরনো শেয়ারহোল্ডাররা ছিলেন, মানে সেই অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভিসিরা, তাদের কি হবে? সাধারণ মানুষই বা একটা কোম্পানিতে বিনিয়োগ করার আগে কি দেখে? আর সবচেয়ে বড় কথা, এই পুরো আইপিও প্রক্রিয়াটা আসলে কাজ করে কিভাবে? এই প্রশ্নগুলোই আমাদের আগামী আলোচনার বিষয়।